প্রোগ্রেস স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সংস্কৃত প্রেমী সকল এসএসসি ও এসএলএসটি পরীক্ষার্থীদেরকে নিত্যদিনের মতো আজকের গুরুত্বপূর্ণ আলোচনা পর্বেও স্বাগত জানাচ্ছি। আজ আমি কি বিষয়ে আলোচনা করব সেটি নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্কৃত অনুবাদ নিয়ে আলোচনা করব, যে অনুবাদটি অবশ্যই তোমাদেরকে কিন্তু পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে, কারণ এই অনুবাদটি থেকে পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করছি, এবং কম্পিটিটিভ পরীক্ষায় এই অনুবাদটি অবশ্যই প্রায় পরীক্ষাতেই কিন্তু এসে থাকে। সব থেকে বড় কথা, এই অনুবাদটি তোমরা যদি প্র্যাকটিস করতে পারো, এই অনুবাদটি থেকে তোমরা সংস্কৃত অনুবাদের অনেক কিছু টেকনিক, নিয়ম শৃঙ্খলা, নতুন নতুন অনেক রকম নিয়মের প্রয়োগ কিন্তু এই অনুবাদটিতে রয়েছে। তাই বলছি, তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ আলোচনাটি অবশ্যই শুনবে এবং দেখবে। আর যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো আজও বলছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করবে, যাতে পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং যারা নিত্যদিন আমার গুরুত্বপূর্ণ এই আলোচনাগুলি দেখো এবং শোনো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আগামী দিনেও আশা করছি তোমরা এইভাবেই পাশে থাকবে। তাহলে চলো শুরু করছি আজকের মূল আলোচনাটি। দেখো, একটি গুরুত্বপূর্ণ সংস্কৃত অনুবাদ, যেটি বলছি আমি একটু আগেও বললাম, যেটি বারবার পরীক্ষায় আসে, এবং এই অনুবাদটি জানলে তোমরা অনেক নিয়ম শৃঙ্খলা জানতে পারবে। আবার বলছি, ঠিক আছে? তাহলে চলো, এখন আমি সেই বাংলা অনুবাদটি তোমাদের লিখে নিচ্ছি। প্রথমে বাংলাটি লিখে নিচ্ছি, তারপর আমি সেটিকে সংস্কৃত অনুবাদ করে দেখাবো। প্রথমেই লিখছি, দেখো, পৃথিবীর ভাষা সমূহের মধ্যে, অনেকেই এটির সঙ্গে পরিচিত আছো, কিন্তু তোমরা এটিকে মুখস্থ করে চলে যাও, কিন্তু শুধু মুখস্থ করলে কিন্তু হবে না, এর নিয়মগুলি ঠিকঠাক করে জানতে হবে, কারণ তোমাদের এমসিকিউ প্রশ্ন সেখানে ভুল করে দিতে পারে। তোমরা হয়তো যে নিয়মটা পড়ে গেছো তার বাইরেও, কারণ একটা অনুবাদকে বিভিন্নভাবে করা যেতে পারে। আমি সব রকম টেকনিকগুলোই কিন্তু বলে দেবো। এই অনুবাদটির মধ্যে কোন ওয়ার্ডটা কিভাবে প্রয়োগ করা, কিভাবে প্রয়োগ করা যেতে পারে, একরকম নয়, বইয়েতে যেরকম দেওয়া আছে সেই রকম ছাড়াও আরো অন্যভাবেও করা যেতে পারে, সেইগুলো দিয়ে তোমাদেরকে কিন্তু ভুল করে দেওয়া হতে পারে। তাই বলছি, ভালো করে মন দিয়ে শুনবে শেষ পর্যন্ত, মাঝে কোনো রকম ভাবে স্কিপ করবে না। তাহলে পৃথিবীর ভাষা সমূহের মধ্যে, ভাষা সমূহের মধ্যে সংস্কৃত ভাষা প্রাচীনতম। দেখো, আমি একটা করে করে বাক্য লিখে লিখে করাচ্ছি, এইটা করার পর মুছে দেবো, দিয়ে আবার নতুন বাক্য করো, নতুন পরের সেন্টেন্সটা করো, ঠিক আছে? দেখো, পৃথিবীর ভাষা সমূহের মধ্যে আমরা অনুবাদ করছি প্রথম একটা একটা করে ওয়ার্ড নিয়ে, যেভাবে তোমাদেরকে আমি প্রতিদিন শেখাই সেইভাবেই বলছি। প্রথমে দেখো, পৃথিবীর, এটাকে আমরা অনুবাদ করবো খুব সহজেই। আশা করি এতদিনে তোমরা বুঝতে পেরেছো। আমি ডিটেলস আগের ব্যাপারগুলো আমি আর বলছি না, কিন্তু তোমরা অবশ্যই জানো প্রথম কাজ হচ্ছে বিভক্তি চিনতে হবে, কারক চিনতে হবে। কারক চিনলেই তোমরা বিভক্তি চিনতে পারবে এবং সেই মতো তোমরা প্রয়োগটা দিতে পারবে। তাহলে কারক, বিভক্তি, বচন, এগুলো দেখো প্রথমেই চিনে নিয়ে আমি এখানে দেখো দেখতে পাচ্ছি র আছে। আমরা জানি র এর থাকলে ষষ্ঠী বিভক্তি হয়, সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়। প্রত্যেকটা কারকের লক্ষণ কিন্তু তোমাদেরকে জেনে থাকতে হবে, ঠিক আছে? কারক শুধু নয়, কারক এবং অকারক। তাহলে এখানে র আছে, তাহলে র এর থাকলে কি হয়? র এর থাকলে আমরা জানি সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে র আছে, তাহলে এটা সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হবে। তাহলে যদি আমরা এটাকে সম্বন্ধে ষষ্ঠী করি, তাহলে র এর থাকলে যেহেতু সম্বন্ধে ষষ্ঠী হয়, তাহলে কারান্ত কি? এবারে কোন কারান্তের শব্দ? এখানে আছে দীর্ঘই। পৃথিবী, মূল শব্দটা হচ্ছে পৃথিবী, তার সঙ্গে রটা যোগ আছে, রটা বাদ দিয়ে আমরা কারান্তটা চিনব। তাহলে পৃথিবী হচ্ছে নদীর মতো, দীর্ঘই আছে যেহেতু, তাহলে নদী শব্দের ষষ্ঠীর এক বচন, যেহেতু র এর আছে, ষষ্ঠী র এর থাকলে ষষ্ঠী হয়। তাহলে নদী শব্দের ষষ্ঠীর এক বচন আছে নদ্যা, দন্তনদয় জাফলা আকার বিসর্গ। তাহলে এখানে কি হয়ে যাবে? প্রয়োগটা হয়ে যাবে পৃথিব্যা, কয়েরি ক্ষয় আসে, বয়ে জাফলা আকার বিসর্গ। আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো আছে ভাষা সমূহের মধ্যে, আমরা এই অনুসর্গটাকে যোগ করলাম, মধ্যেটা একটা অনুসর্গ, এই অনুসর্গটাকে নিয়ে আমরা প্রয়োগটা দেবো। আমরা জানি মধ্যে, অন্তরে, ভিতরে এগুলো সাধারণত অধিকরণ কারকে প্রয়োগ হয়, তবে তোমরা এটাকে ডাইরেক্ট অধিকরণ কারক ধরে সপ্তমীর বহুবচন দিতে পারো। ভাষা সমূহ যেহেতু বহুবচন বলেছে, তাহলে আর মধ্যে আছে, মধ্যে মানে সপ্তমী দিতে পারো। কিন্তু এটার অ্যাকচুয়াল নিয়ম বলি, আমরা জানি এক জাতীয় অনেক বস্তু, ব্যক্তি বা প্রাণীর মধ্য থেকে যখন একটাকে বেছে নেওয়া হয়, সেটাকে আমরা বলি নির্ধারণ করা। তাহলে নির্ধারণে আমরা জানি ষষ্ঠী হয়, সপ্তমী হয়, দুটো বিভক্তি আমরা করতে পারি।
হ্যাঁ, দুটোই তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো, ভাষাটা হচ্ছে লতার মতো বললাম, ভাষা হচ্ছে আকারান্ত শব্দ লতা, তাহলে লতা শব্দের সপ্তমীর বহুবচনে কি? লতাসু। তাহলে ভাষা শব্দের কি হবে? ভাষা শব্দেরও সপ্তমীর বহুবচনে কি হবে? ভাষাসু। তাহলে আমি এখানে লিখতে পারি ভাষা সু, ভয়াকার মূর্ধন্যস্বয়াকার দন্তস্বয় হ্রস্ব। যদি আমরা বলি ষষ্ঠী দেব তাহলে কি হবে? যেমন লতা নাম ষষ্ঠীর বহুবচন লতা শব্দের, এটা হবে ভাষা নাম, ভয়াকার মূর্ধন্যস্বয়াকার মূর্ধন্যয়াকার অনুস্বার। কেন অনুস্বার করলাম? পরে ব্যঞ্জন বর্ণ থাকার জন্য। ঠিক আছে, পরে ব্যঞ্জন বর্ণ থাকলে এখানে অনুস্বার হয়, তাহলে ময় অসন্তই রেখে দিতাম। ঠিক আছে, এবার দেখো সংস্কৃত ভাষা প্রাচীনতম। দেখো সংস্কৃত ভাষা এইটা প্রাচীনতম, তাহলে সংস্কৃত ভাষা কার মতো? আকারান্ত লতার মতো। তাহলে কে প্রাচীনতম? সংস্কৃত ভাষা। তাহলে এটাকে আমরা প্রথমে রেখে দেবো, লতা শব্দের প্রথমে রাখবো লতা, তাহলে এখানে লিখবো সংস্কৃত ভাষা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। সংস্কৃত ভাষা, লতা শব্দের প্রথমে রাখবো। ঠিক আছে, এবারে প্রাচীনতম বলেছে, এইটি সবাই ভুল করে দেয়। দেখো এটা প্রাচীনতম, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা পুংলিঙ্গে আছে, অকারান্ত। হ্যাঁ, কিন্তু এখানে সংস্কৃত ভাষা যেহেতু আমি আকারে করেছি, লতা স্ত্রীলিঙ্গে দিয়েছি, হ্যাঁ আকারান্ত স্ত্রীলিঙ্গে দিয়েছি, এটাকে আমাকে এইটাই বোঝাচ্ছে কে প্রাচীনতম? এই সংস্কৃত ভাষাটাই প্রাচীনতম। তাহলে এই প্রাচীনতম এটা হচ্ছে কি বিশেষণ রূপে প্রয়োগ করবো আমরা। ঠিক আছে, তাহলে প্রাচীনতমটাকে কি করে নেবো? প্রাচীনতমা করতে হবে। ঠিক আছে, সংস্কৃত ভাষা প্রাচীনতম, তাহলে এরই বিশেষণ হচ্ছে এটা। তাহলে বিশেষের যে লিঙ্গ, যে বচন, যে বিভক্তি, বিশেষণেরও তাই। তাহলে এখানে লিখবো প্রাচীনতমা, পরাফল আকার চয়দিগ্গই দন্তন্য তময়ে আকার। ঠিক আছে, আশা করি তোমরা সেন্টেন্সটা পুরো বুঝতে পেরেছো। তাহলে পৃথিবী বা ভাষাসু বা ভাষা নাম সংস্কৃত ভাষা প্রাচীনতমা। ঠিক আছে, এরপরে পরের সেন্টেন্স আমি যাচ্ছি। হ্যাঁ, এটা মুছে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে দরকার হবে। দেখো পরের সেন্টেন্স কি বলছে না, এটি ভারতীয় সভ্য ধারক ও বাহক। ভালো করে দেখো, এটি ভারতীয় সভ্যতা ধারক ও বাহক। আমি লিখে নিচ্ছি, এটি ভারতীয় সভ্যতার ধারক ও বাহক। দেখো ভালো করে বুঝবে, কিন্তু এখানে অনেক কিছু প্রয়োগ আছে, শেখার আছে। হ্যাঁ, নতুন নতুন। দেখো এটি আছে, এটি এইগুলোর জন্য, এগুলো হচ্ছে সর্বনাম। এই সর্বনামগুলোর জন্য আমরা দিই ইদম শব্দ, কাছের জিনিসের জন্য ইদম, দূরের জিনিসের জন্য অদস। দুটো শব্দরূপ আছে তোমাদের। হ্যাঁ, ওটি যদি বলতো তাহলে অদস শব্দ দিতাম। এখানে এটি বা এই ইহা এইসব অর্থে আমরা ইদম শব্দ প্রয়োগ করি। তাহলে এটি ভারতীয় সভ্যতা বলেছে, এটি মানে কোনটিকে বলছি? আমরা আগের সেন্টেন্সই বললাম সংস্কৃত ভাষার কথা, সংস্কৃত ভাষা প্রাচীনতম, তাহলে সংস্কৃত ভাষা। তাহলে ইদম শব্দ থেকে আমরা দেবো ইদম শব্দের, তাহলে নিশ্চয়ই স্ত্রীলিঙ্গে দেবো, কারণ সংস্কৃত ভাষাকে আমরা স্ত্রীলিঙ্গে প্রয়োগ করেছি লতার মতো করে। তাহলে এটা স্ত্রীলিঙ্গে দিলে ইদম শব্দের স্ত্রীলিঙ্গের চাপটা কি? ইদম শব্দের তিনটে করে লিঙ্গ আছে, পুংলিঙ্গ, ক্লিবলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গে আছে দেখবে প্রথম আর এক বচনে কি আছে? ইয়ং আছে। আমরা সংস্কৃত ভাষাকে আগের সেন্টেন্সেই আমরা কি করেছি? প্রথমা দিয়েছি। তাহলে এখানে লিখবো ইয়ং। ইদম শব্দের স্ত্রীলিঙ্গের প্রথম আর এক বচন তোমরা একটু লিখে নেবে, ইয়ং। হস্যই অন্তস্থ ময়ে অনুস্বার আছে, ময়ে হসন্ত আছে, সরি। তো এখানে হসন্তটা না করে আমরা কি করছি? অন্তস্থে অনুস্বার করেছিলাম। কেন করলাম? পরে ঘটা ব্যঞ্জন বর্ণ আছে বলে। এবারে আছে ভারতীয় সভ্যতা। দেখো এখানে আছে সভ্যতা আকার আছে, লতার মতো, আর তার সঙ্গে রটা যোগ আছে। আমরা বুঝতেই পারছি এটা ষষ্ঠী হবে, আর এই ভারতীয়টাকে এর সঙ্গে আমরা একসঙ্গে করে দেবো, নাহলে আমাকে আলাদা করে এটাও বিভক্তি দিতে হবে, এটাও বিভক্তি দিতে হবে। ঠিক আছে, আমাদের দরকার নেই, একটাতেই হয়ে যাবে। তাহলে ভারতীয় সভ্যতা লতার মতো করলে র আছে, তাহলে লতা শব্দের ষষ্ঠীর এক বচন হবে, যেহেতু রয়ের থাকলে সম্বন্ধে ষষ্ঠী হয়, তাহলে ষষ্ঠীর এক বচন দিলে ভারতীয় সভ্যতায়া লতায়া। আর ভারতীয়, এখানে হাইফেনটা একটু দেবে, যেহেতু দুটোকে একসঙ্গে আমরা যোগ করছি, সভ্যতায়া, তায়াকার অন্তস্থায়াকার বিসর্গ। ঠিক আছে, লতা শব্দের ষষ্ঠী এক বচনে প্রয়োগ হবে। এবার হচ্ছে ধারক ও বাহক। দেখো এগুলো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে পুংলিঙ্গ আকারান্তে আছে, কিন্তু আমরা ধারক বাহক কোনটাকে বলছি? সংস্কৃত ভাষাটাকেই বলছি। তাহলে সংস্কৃত ভাষা যেহেতু আকারান্ত লতার মতো, হ্যাঁ ওটা স্ত্রীলিঙ্গে প্রয়োগ করেছি, আমরা এগুলোকেও স্ত্রীলিঙ্গে করে নেবো। তাহলে ধারকা বাহকা বা ধারিকা বাহিকা। ঠিক আছে, একটা ইটা গুণ করে বলবো ধারিকা, আর এটা হচ্ছে বাহিকা, বয়াকার হয়াশয় পায়া, বা ধারকা বাহকা করলেও তোমাদের ভুল কিছু হবে না। এই অঙ্গটার জন্য চ লিখে দেবো। ঠিক আছে, ধারিকা চ বাহিকা, বা ধারিকা বাহিকা চ, চটা আমরা পরেও লিখতে পারি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার।
তাহলে আশা করি তোমরা এত পর্যন্ত বুঝতে পারবে। চটা কেন দিলাম? ও এবং এগুলোর জন্য আমরা চ অব্যয়ে প্রয়োগ করি। তাহলে দেখো এর থেকে আমরা কত কিছু নিয়ম জানতে পারছি, ইদম শব্দের প্রয়োগ জানতে পারছি, ঠিক আছে। তারপর এই স্ত্রীলিঙ্গের প্রয়োগগুলো আমরা কিভাবে দিচ্ছি, স্ত্রীলিঙ্গের কর্তার সঙ্গে মিলিয়ে কর্তার বিশেষণ রূপে কিভাবে যোগ করতে হয়, ঠিক আছে। এই ভুলগুলো কিন্তু সবাই করে, এই ধারক বাহক এগুলো সব পুংলিঙ্গে রেখে দেয়, ঠিক আছে, যার জন্য কিন্তু এগুলো ভুল হয়ে যায়। এরপরে সেন্টেন্স আসছে, তাহলে এই সেন্টেন্সটা মুছে দিলাম। এরপর আছে রামায়ণ এবং মহাভারত, এই দুই মহাকাব্য, ভালো করে শুনবে। রামায়ণ রয়াকার নয়াকার অন্তস্থায়াকার দন্তন্য এবং মহাভারত, মহাভারত এই দুই মহাকাব্য এই ভাষাতেই রচিত, এই ভাষাতেই রচিত। ভালো করে বুঝে নেবে, খুব ভালো সেন্টেন্স। এখান থেকে আমরা নতুন নিয়ম জানতে পারবো। দেখো রামায়ণ এবং মহাভারত বলছি, দেখো রামায়ণ মহাভারত এগুলো হচ্ছে গ্রন্থ, হ্যাঁ। যে কোনো সংস্কৃত গ্রন্থকে যখন আমরা প্রয়োগ করবো সংস্কৃত অনুবাদ করার সময় সবসময় ক্লিবলিঙ্গে রাখতে হবে, ফল শব্দের মতো রূপ দিতে হয়, এটা নিয়ম। যে কোনো রামায়ণ মহাভারত, হ্যাঁ, পুরাণ ইত্যাদি যে কোনো গ্রন্থেই হোক না সংস্কৃতে যখনই আমরা প্রয়োগ করব তখন আমরা কি করব, সেগুলোকে ক্লিবলিঙ্গে রাখবো। তাহলে রামায়ণ এবং মহাভারত, ঠিক আছে। তাহলে রামায়ণ অকারান্ত ধরে, ঠিক আছে, এগুলো কর্মকারকে দিতে হবে তোমার কিন্তু, হ্যাঁ, কোনো একজন ব্যক্তির দ্বারা রচিত বলছে, হ্যাঁ। তাহলে কর্মকারক মানে দ্বিতীয়া, তাহলে ফল শব্দের মধ্যে যদি রূপ দিই তাহলে ফল শব্দের দ্বিতীয় বলছে কি ফলম, তাহলে এখানে লিখবো রামা ইয়নম, রয়াকার ময়াকার অন্তস্থ দন্তনে অনস্বার চ, এবং তার জন্য মহাভারতম, দুটি একই হবে রূপ, মহাভারতম। দেখো অনুস্বার করে দিচ্ছি, কিন্তু পরে ব্যঞ্জন বর্ণ পাচ্ছি বলে দুটো অনুস্বার করছি, মগর এখানে চ আছে বলে এখানে অনুস্বার করেছি, মহাভারতম। এটা মনে হচ্ছে মহাসন্ধ্যা হতেও পারে, আমরা দেখছি কি হয়। এবারে এই দুই মহাকাব্য, এই দুই, তাহলে এইটা আমরা দেবো ইদম শব্দ থেকে, তাহলে ইদম শব্দের ক্লিবলিঙ্গে চলে যাবো, যেহেতু এগুলো ক্লিবলিঙ্গ করেছি। তাহলে এই বলতে কোনগুলোকে বলছি, রামায়ণ মহাভারতগুলোকেই বলছি। তাহলে ইদম শব্দের ক্লিবলিঙ্গ যদি যায় তাহলে ইদম ইমে ইমানি, ইদম ইমে ইমানি, ছকটা তোমরা দেখে নেবে একটু। তাহলে দ্বিতীয় এক বছর আমরা কি পেলাম, ইদম, ঠিক আছে। এবারে এক বছর আমরা দেবো না, কেন দেবো না, এখানে দুই বলছি, দুটোকে একসঙ্গে বলে, হ্যাঁ। তাহলে ইদম ইমে আছে, তাহলে এইটার জন্য আমরা কি দেবো, ইমে, ইমে। এবার দুইটার জন্য কি দেবো, দ্বি শব্দ রূপ আছে, তার দেখবে দ্বি শব্দের এরকম রূপ আছে, পুংলিঙ্গ আছে দৌ দৌ দাব ভ্যাম দয় দয়, আর স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ আছে দে দে দাব ভ্যাম দয় দয়। যেহেতু আমরা এগুলো ক্লিবলিঙ্গে প্রয়োগ দিচ্ছি, তাহলে ক্লিবলিঙ্গে দে দে আছে, তাহলে এখানে দে দয়ে দয়ে এখানে লিখে দেবো দে, ঠিক আছে, দে। দ্বিতীয়াতে আছে দে, ঠিক আছে, এগুলো দ্বিতীয় প্রয়োগ দিচ্ছি, কিন্তু এগুলো রামায়ণ মহাভারত যেহেতু দ্বিতীয় দিয়েছি। এবারে মহাকাব্যটাকে আমরা একইভাবে এই দুটোকে নিয়ে একসঙ্গে করবো, মহাকাব্যে ফলম ফলে, মহাকাব্যম ফলম ধরে করবো, তাহলে ফলম ফলে, তাহলে এখানে হয়ে যাবে মহাকাব্যে, মহায়াকার কয়াকার বয়জাফলা একার, এই দুই মহাকাব্য। এবারে এই ভাষাতেই রচিত, এই ভাষাতেই মানে এই ভাষার দ্বারাই তোমাকে ধরে নিতে হবে কিন্তু। তাহলে ভাষাটাকে আমরা লতার মতো করতে পারি, তাহলে লতা শব্দের তৃতীয় আগে বলছেন দ্বারা দেয়া কর্তৃক, তাহলে তৃতীয়, তাহলে লতা শব্দের তৃতীয় আগে বলছেন কি লতয়া, তাহলে এখানে আমরা লিখবো ভাষয়া, ভয়াকার মূর্ধন্যস্ব অন্তস্থয় আকার। এবার এইটা আমরা সেইভাবেই তৃতীয় দেবো, যেহেতু এটা এই ভাষার দ্বারাই বলছি, তাহলে এইটা যেহেতু তৃতীয় দিয়েছি তারই বিশেষণ রূপে সর্বনামটাকেও আমরা তৃতীয়াই দেবো। তাহলে এইটা কি ওই ইদম শব্দেরই যাবো, ইদম শব্দের এখানে কিন্তু স্ত্রীলিঙ্গের ছকে যেতে হবে, যেহেতু ভাষাটা স্ত্রীলিঙ্গে আছে। তাহলে স্ত্রীলিঙ্গের ছক যদি যাই আমি, কি হবে, ইয়ম ইমে ইমা যেটা আছে, হ্যাঁ, ইয়ম ইমে ইমা, তারপর আছে ইমাম ইমে ইমা অনয়া আভ্যামে, তাহলে অনয়া আছে, তাহলে তৃতীয় আগে বলছেন আছে অনয়া, অদন্তন্য অদন্তন্য অন্তস্থ, এখানে লিখবো অনয়া, ঠিক আছে, তৃতীয় আগে বছর দিলাম কিন্তু। তাহলে এই ভাষার দ্বারাই বলেছি, এবার দেখো একটা হস্যের দিচ্ছি, এই ভাষার দ্বারা পর্যন্ত, ভাষা মানে ভাষার দ্বারা। এবারে ভাষার দ্বারাই এই যে হস্যের জোরটা দিচ্ছি এর একটা প্রয়োগ, যখন আমরা হস্যের জোর দিয়ে বলবো তখন একটা অব্যয় যোগ করবো এব, আর যখন ও দিয়ে যোগ দেবো তখন হবে ওপি। যদি বলি আমি যাব তখন হবে অহম গমিষ্যামি, আর আমিও যাব অহম অপি গমিষ্যামি। একইভাবে আমি যাব আমার আসে হস্যই, তখন আমরা অহম এব গমিষ্যামি। এই যে এখানে এব, এখানে হস্যের যোগটাই দিচ্ছি, দেখো এই যে ভাষা ভাষায়া তার সঙ্গে এবটা যোগ করে নেবো, এব। এবারে এই দুটোকে আমরা সন্ধি করে নেবো, সন্ধি যুক্ত করলে কি হবে, ভাষায়া অন্তস্থ আকার আছে আর একার আছে, আয়ের সঙ্গে একারের সন্ধি যুক্ত করলে কি হয় ওই হয়,
তাহলে এখানে লিখবো ভাষয়ৈব ভয়াকার মদনস্য অন্তস্থায় ওই ব, এখানটা ওই হয়ে গেল। ঠিক আছে, আমরা এখানে যুক্ত করেও লিখতে পারি, কেটেও লিখতে পারি, অসুবিধা কিছু নেই। এবার হচ্ছে রচিত, এটা হচ্ছে ক্রিয়া। দেখো রচিত ক্রিয়াটাকে যখন প্রয়োগ করব আমাদের নিয়ম, আমরা যদি কয়েতয়ে প্রত্যয় দিয়ে প্রয়োগ করতে পারি, বর্তমানকালে কয়েতয়ে প্রত্যয় যোগে আমরা করতে পারি প্রয়োগটা। এখানে কয়েতয়ে প্রত্যয়টাকে বর্তমানকালে প্রয়োগ করা যায়। ঠিক আছে, দেখো এখানে রচিত মানে রচিত হয়েছে অর্থে। হ্যাঁ, তাহলে রচিত যদি কয়েতয়ে প্রত্যয় দিই তাহলে রচ যুক্ত কয়েতয়ে করলে হয় রচিত, রচিতই থাকছে। এবার আমাদের নিয়ম হচ্ছে যে এই কয়েতয়ে প্রত্যয় যখন আমরা বর্তমানকালে প্রয়োগ করি তখন সবসময় কর্মের বিশেষণ রূপে প্রয়োগ হয় এবং সেটা ক্লিবলিঙ্গ হয়, ফল শব্দ হয়। তাহলে রচিতটাকে যদি আমরা কি করবো, ফল শব্দের মতো রূপ দিই, তাহলে ফল শব্দের নিশ্চয়ই দেখো এখানে রামায়ণ মহাভারত দুটোকে বলছি, তাহলে দ্বিবচন, তাহলে কি হবে, ফল শব্দের ফলম ফলে কর্মটা কি আছে, এই যে রামায়ণ মহাভারত এইগুলোর মতো প্রয়োগ হবে। রামায়ণ দ্বিতীয়া করেছে, এটাও দ্বিতীয়া করেছে, এটাকেও দ্বিতীয়া করে নিতে হবে তোমাকে। হ্যাঁ, তাহলে দ্বিতীয়ার নিশ্চয়ই দুটো আছে বলে দ্বিবচন, তাহলে কি হবে দেখো রচিত অক্রান্ত ফল শব্দে যায় আমি ফলম ফলে ফলানি, দ্বিতীয় আছে ফলম ফলে, তাহলে এখানে কি হয়ে যাবে রচিতে, রচিতে। যদি এক বচনে থাকতো কর্তাটা, একটা যদি থাকতো এখানে রামায়ণম তখন তো রচিতম হতো, মানে হচ্ছে রচিতে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পুরো বাক্যটা হলো রামায়ণম চ মহাভারতম বা রামায়ণম মহাভারতম চ ইমে দে মহাকাব্যে অনয় ভাষয়ৈব রচিতে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো বাক্যটা। এবার পরের সেন্টেন্স যাচ্ছি। তাই এই ভাষা অবশ্যই শেখা উচিত, পরের সেন্টেন্স আছে মুচ্ছে। হ্যাঁ, তোমরা একটু লিখে নেবে, সরি বা লিখেও নিতে পারো বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, দিয়ে 2-4 বার শুনবে, তাহলে দেখবে এগুলো আর তোমাদের কাছে শক্ত লাগবে না। তাহলে দেখো এখানে লিখছি তাই এই ভাষা অবশ্যই শেখা উচিত, তাই এই ভাষা অবশ্যই অবশ্যই জপলা অবশ্যই শেখা উচিত। ভালো করে লিখবে, এখানটাও দেখো সুন্দর একটা নতুন প্রয়োগ আছে। তাইটা আমরা অব্যয় দিচ্ছি খণ্ডত দিয়ে দিলাম, এটা অব্যয় হিসাবে প্রয়োগ দিলাম। এই ভাষা মানে কোন ভাষাকে বলছি, সংস্কৃত ভাষাকেই বলছি, তাহলে আমরা ইয়ং ভাষা প্রথম আর এক বছর স্ত্রীলিঙ্গে দেবো, ভাষা যেহেতু আকার আনবো ইয়ং ভাষা। ঠিক আছে, আচ্ছা এবারে বলি এই ভাষা অবশ্যই শেখা উচিত, মানে সকলের শেখা উচিত, তাহলে আমরা এটা দ্বিতীয় এক বছর দেবো ইয়ং ইমে ইমা, দ্বিতীয় আছে কি ইয়ং ইমে ইমা, ইমাং ইমে ইমা, এখানে ইমাং ভাষা, এটা করলে ভালো হবে, ইমাং করতে হবে, করলে ভালো হবে না করতে হবে। ইমাং ভাষা অবশ্যই শেখা উচিত, তাহলে অবশ্যটা আমরা অব্যয় হিসাবে প্রয়োগ করব, অবশ্যটাকে রাখতে পারো কিংবা নুনম অব্যয়, তাহলে নুনম তার সঙ্গে হস্যের যদি দিয়েছি আগেরটার মতো এব যোগ করবো নুনম এব, দন্তনে লিখবো দন্তনাম ময়কার, নুনম যুক্ত এব করলে নুনম এব। ঠিক আছে, এবার শেখা উচিত, এই যে উচিতার্থে থাকলে আমরা কৃত্য প্রত্যয়ের প্রয়োগ দিতে পারি। কৃত্য প্রত্যয় আমরা জানি কি আছে, তব্য অনিয় নব জপ ক, এই প্রত্যয়গুলোর মধ্যে যদি তব্য অনিয় এগুলো প্রয়োগগুলো দিই আমি, তব্য প্রত্যয় বা অনিয় প্রত্যয় যাই দিই না কেন, নিয়মটা কি সবসময় কি হয় না এই কর্তার বিশেষণ রূপে প্রয়োগ হয়। ঠিক আছে, এখানে দেখো শেখা উচিত বলছি, তাহলে আমরা যদি অনিয় প্রত্যয়ের প্রয়োগ দিই, তাহলে অনিয় প্রত্যয়ের প্রয়োগ দিলে কি করতে হবে, শেখা উচিতটা শিক্ষক, তার সঙ্গে অনিয় করলে শিক্ষণীয় হয়, তালবস্যই করে মদনস্যই মধ্যনের দিকে অন্তস্থ হয়। এবার এখানে ওইটাকে যেহেতু এখানে ভাষা আছে ওটাকে আমরা করে দেবো শিক্ষণীয়া। যদি আমরা তব্য ধরে করি শিক্ষযুক্ত তব্য করলে শিক্ষিতব্য, যেহেতু এখানে ভাষা ওটাকে কত শিক্ষিতব্য ব্যাপারটা এরকম। হ্যাঁ, তাহলে এখানে এটা করে নিচ্ছি ভাষা, তাহলে এখানে হবে শিক্ষ, এই বিশেষণ প্রয়োগ করলাম শিক্ষণীয়া দন্তনের দিকে অন্তস্থ আকার, কিংবা শিক্ষি বা এইভাবে প্রয়োগগুলো করা যায়। ঠিক আছে, আমরা উচিত বোঝালি, উচিত অর্থ বোঝালি আমরা ওই কৃত্য প্রত্যয়ের প্রয়োগগুলো এইভাবে প্রয়োগ করতে পারি। এগুলোর কিছু নিয়ম আছে কৃত্য প্রত্যয়ে, যে কার মতো রূপগুলো দিতে হয়। ঠিক আছে, এখানে যেমন কোথাও কর্তার বিশেষণ হয়, কোথাও কর্মের বিশেষণ হয়,
ঠিক আছে। হ্যাঁ, এবং কোন শব্দের মতো রূপগুলোকে নিয়ে আসতে হয়, ঠিক আছে। আমরা সেইভাবে কিছু নিয়ম আছে প্রত্যেকটা প্রত্যয়, সেইগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে। তাহলে এখানে আমরা বিশেষণ রূপে প্রয়োগ করলাম এই ভাষাটা। ভাষা যেহেতু স্ত্রীলিঙ্গে আছে, আকারে আছে, এটাকে আমরা সেই মতো প্রয়োগ করে শিক্ষণীয়া, এটা শিক্ষিতব্য। তাহলে অনিয় প্রত্যয়টা প্রথম বের করে নিয়ে সেটাকে এর মতো রূপটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করি তোমরা পুরো আলোচনাটি খুব ভালো করেই বুঝতে পেরেছো। যদি আলোচনাটি তোমাদের ভালো লেগে থাকে, বুঝতে পেরে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আবার পরের ভিডিওতে আমি এরকম নতুন ধরনের নতুন নতুন নিয়মকে অবলম্বন করে অনুবাদ তোমাদের নিয়ে আসবো, ঠিক আছে।